বিসিএস প্রার্থী বিসিএস উদ্যান পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে যারা ল্যাব ক্লাস অংশগ্রহণ করতে যাচ্ছেন বিসিএস বা যে কোনো সরকারি চাকরির জন্য, আজকের এই ক্লাসটি হতে পারে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসটি থেকে বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় একটি প্রশ্ন এসে যেতে পারে। কারণ হচ্ছে যে ধ্বনি বর্ণ অক্ষর এত মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়া এই ধ্বনি বর্ণ আর অক্ষর নিয়ে অধিকাংশ শিক্ষার্থী বা অধিকাংশ প্রতিযোগী বিভ্রান্তিতে পড়ে, যে কারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে অনেকেই বুঝে থাকে ধ্বনি বর্ণ এবং অক্ষর একই জিনিস। অনেক সময় যদি বলা হয় ধ্বনি কি, তাহলে বলে দেয় ক খ গ ঘ ঙ। তাহলে বর্ণ কি চ ছ বর্গীয় জ ঝ ঞ। অক্ষর কি ট ঠ ড ঢ মূর্ধন্য। সহজ উত্তর। আসলে ধ্বনি বর্ণ আর অক্ষর এই তিনটি জিনিস এক নয়, এই তিনটির মধ্যে বিস্তর পার্থক্য আছে। আমি মার্কার দিয়ে যে টোকা দিলাম বোর্ডে, এটা সাউন্ড, ধ্বনি, কিন্তু ব্যাকরণের ভাষায় কিন্তু এটা ধ্বনি নয়। ব্যাকরণের ভাষায় ধ্বনি হতে হলে সেটা হতে হয় বাকযন্ত্রের সাহায্যে। শুধু বাকযন্ত্রের সাহায্যে হলে হয় না, সেটা মানুষের বাকযন্ত্রের সাহায্যে হতে হয়। যদি বাকযন্ত্রের সাহায্যে হতো তাহলে পশু পাখির যে শব্দ করে, পাখির কিচিরমিচির ডাক, বা গরুর হাম্বারাও, বা এই ঘোড়ার চিহি শব্দ, এগুলো সবই কি হতো? ধ্বনি হতো। কিন্তু ব্যাকরণের ভাষায় কিন্তু ধ্বনি নয়, এগুলো সব ধ্বনি নয়। ব্যাকরণের ভাষায় ধ্বনি হতে হলে সেটা মানুষের বাকযন্ত্রের সাহায্যে হতে হয়। তাহলে মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ করে তাই হচ্ছে ধ্বনি। তাহলে বর্ণটা কি? ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্যটা খুব সূক্ষ্ম বিষয়, আজকে আপনি বুঝে নেবেন। বর্ণ হচ্ছে, বর্ণের সবচেয়ে ভালো ডেফিনেশন হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। আমি লিখে দিই, ধ্বনি ধ্বনি নির্দেশক প্রতীক। ধ্বনি নির্দেশক প্রতীক আর ধ্বনির যে আমি ডেফিনেশনটা দিয়েছি সেটা হচ্ছে মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ করে তাকে বলে হচ্ছে ধ্বনি। তো মানুষ বাকযন্ত্রের সাহায্যে আওয়াজ করে সেইটা ধ্বনি, আর ধ্বনি নির্দেশক প্রতীক হচ্ছে বর্ণ। আমি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে, যেমন আমি যদি লিখি স্বরে অ, ক, ম, ঠিক আছে, যদি লিখি এ, ডি, এম, যদি লিখি জিম, সিন, যদি লিখি সোয়াদ, ঠিক আছে, এই যে বর্ণগুলো আমরা লিখেছি, জিম লিখেছি এটা, হ্যাঁ, স্বরে অ, ক, ম, এ, ডি, এম, সোয়াদ, সিন, জিম। তো যতক্ষণ আমরা দেখি ধ্বনি নির্দেশক প্রতীক, বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক, মানে স্বরেও আমাদের ব্রেনকে খবর দিচ্ছে যে আমাকে দেখলে একটা ধ্বনি করতে হবে, সেটা কি? অ। অর্থাৎ আমরা যতক্ষণ দেখতে পাচ্ছি ততক্ষণ হচ্ছে এটা বর্ণ, আর যখনই আমরা উচ্চারণ করছি তখনই সেটা ধ্বনি হয়ে গেল। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল যে বর্ণ হচ্ছে দৃষ্টিশক্তির ব্যাপার। অর্থাৎ যে যে দৃষ্টিহীন, বন্ধ, তার কিন্তু বর্ণের কোনো বিষয় নেই, সে কিন্তু বর্ণ বর্ণ তার কাছে, বর্ণ বলে তার কাছে কিছু নেই। কিন্তু যার দৃষ্টিশক্তি আছে সেই শুধু বর্ণের পরিচয় জানে। তার কারণ আমরা এই সংকেতটা দেখে আমরা অ বলছি। হ্যাঁ, আমাদেরকে যদি শেখানো হতো যে এটা দেখলে এটা দেখলে হচ্ছে ক বলতে হবে, আর এটা দেখলে ম বলতে হবে, আমরা কিন্তু তাই বলতাম। আমাদেরকে এই বর্ণটা শিক্ষা দিচ্ছে কি, আমাকে দেখলে ক উচ্চারণ করতে হবে, আমাকে দেখলে ম উচ্চারণ করতে হবে, আমাকে দেখলে এ উচ্চারণ করতে হবে, ডি উচ্চারণ করতে হবে, এম উচ্চারণ করতে হবে, সোয়াদ উচ্চারণ করতে, সিন, জিম আমাকে উচ্চারণ করতে হবে। তাহলে একটা জিনিস, সূক্ষ্ম একটা জিনিস মনে রাখবেন যে বর্ণ হচ্ছে দৃষ্টিশক্তির বিষয়, আর ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের বিষয় বা উচ্চারণের বিষয়। বাকযন্ত্র কি? বাকযন্ত্র হচ্ছে কথা বলার যন্ত্র। কথা বলার যন্ত্র কোনগুলো? কথা বলার যন্ত্র আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ফুসফুস, গলনালী, জিহ্বা, আলজিহ্বা, উপরের তালু, নিচের তালু, শক্ত তালু, জিহ্বা, নাসিকা, ওষ্ঠ, এগুলোর সাহায্যে
আমরা যে উচ্চারণ করছি, ধ্বনি উচ্চারণ করছি, সেইগুলোই কিন্তু কি, সেগুলো হচ্ছে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের সাহায্যে যে উচ্চারণ আমরা করছি সেটাই হচ্ছে ধ্বনি। এই হচ্ছে ধ্বনি আর বর্ণের মাঝে সূক্ষ্ম পার্থক্য। সরি। তাহলে ধ্বনি এবং বর্ণের মাঝে যে পার্থক্য, এই পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে বর্ণ কি। আমরা কিন্তু সঠিক উত্তর করে আসতে পারিনি অনেকেই। সেখানে বিসিএস পরীক্ষায় এই তিনটি শব্দই কিন্তু ছিল, যে বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। তাহলে আজ থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, যে ধ্বনি আর বর্ণ এক জিনিস নয়। ধ্বনি হচ্ছে দৃষ্টিশক্তির ব্যাপার, দেখার ব্যাপার, আর ধ্বনি হচ্ছে উচ্চারণের ব্যাপার। এখন আসুন অক্ষর। আমরা শিশুদের শিখাই, ছোট আমরাও শিখি, আমরা বলি অক্ষর পড়ো, অক্ষর শেখো। এটাও কিন্তু মারাত্মক একটা ভুল। তাহলে ধ্বনি যা তা বর্ণ না, বর্ণ যা তা ধ্বনি না, আবার অক্ষর যা সেটা ধ্বনি বা বর্ণ না। অক্ষর স্বতন্ত্র, সম্পূর্ণ স্বতন্ত্র। তাহলে আজকের এই ক্লাসে আপনারা শিখবেন অন্তত অক্ষরটা কি। এবং বিসিএস পরীক্ষায় এই অক্ষর কিন্তু আসছে, যে এই শব্দে কয়টি অক্ষর আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে, বিসিএস পরীক্ষা আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে এই অক্ষর থেকে। এই কারণে অক্ষর সম্পর্কে আজকে আমাদের একটা ধারণা নিতে হবে। আজকে যারা বিসিএস পরীক্ষা দেয়, আমি আজকে দীর্ঘদিন বিসিএস পড়াচ্ছি, সেখানে আমরা লক্ষ্য করেছি যে কি বলবো, যে এখনো পর্যন্ত হাজারে বোধহয় একজন স্টুডেন্টও বলতে পারেনি, অক্ষরের ডিফিনেশন দিতে পারেনি, বা অক্ষরের ডিফিনেশন দিতে পারলেও অক্ষর কাকে বলে, অক্ষর নির্ণয় এটা কিন্তু পারেনি। তো অক্ষর কাকে বলে তার ডিফিনেশন আমি লিখে দিচ্ছি, আপনারা সুন্দর করে লিখে নেন। হ্যাঁ, লিখে নেন সবাই, লেখেন সবাই, অক্ষরের ডিফিনেশনটা লেখেন সবাই। লেখেন, স্বল্পতম প্রয়াসে, স্বল্পতম, সবাই লিখে নেন, স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ একসঙ্গে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। সবাই লেখেন এই কথাটা, যে স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ একসঙ্গে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। অক্ষরের ডিফিনেশন অধিকাংশই দেয় কিভাবে, যে এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করা হয় তাকে অক্ষর বলে। এরকম নানান ভাবে আমরা ডিফিনেশন দিই, কিন্তু সঠিক ডিফিনেশনটা হচ্ছে স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ একসঙ্গে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। ঠিক আছে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। বিশেষ যেগুলো চাকরির পরীক্ষা আসতে পারে, যে অক্ষর কি, সেখানে সঠিক অপশন হচ্ছে স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ একসঙ্গে উচ্চারিত হয়। লিখতে পেরেছেন কিনা সবাই? ইয়েস বলেন, লিখতে পেরেছেন কিনা সবাই? যে স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ একসঙ্গে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। অক্ষর হচ্ছে দুই প্রকার, দুই প্রকার। এক নম্বর হচ্ছে মুক্তাক্ষর, মুক্তাক্ষর। দুই হচ্ছে বদ্ধাক্ষর, মুক্তাক্ষর বদ্ধাক্ষর। মুক্তাক্ষর কি আর বদ্ধাক্ষর কি সবাই লিখে নেন। মুক্তাক্ষর হচ্ছে যে অক্ষর উচ্চারণে বাধা পায় না, বাধা পায় না। আর বদ্ধাক্ষর হচ্ছে যে অক্ষর উচ্চারণে বাধা পায়, বাধা পায় না। আর এটা হচ্ছে কি, বাধা পায় না আর বাধা পায়। স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ একসঙ্গে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। অক্ষর দুই প্রকার, মুক্তাক্ষর, মুক্তাক্ষর হচ্ছে বাধা, বাধা পায় না, বদ্ধাক্ষর হচ্ছে বাধা পায়। যেমন আপনাকে যদি বলা হয় যে 15কে 3 দিয়ে ভাগ দেন, তাহলে কি আপনি 2 বার দিবেন, 3 বার দিবেন, 4 বার না 5 বার? নিশ্চয়ই 3 বার, সঠিক। যদি বলা হয় 20কে 5 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কয়বার দিবেন? 3 বার দিবেন, 4 বার দিবেন না 5 বার দিবেন? 4 পাঁচে 4 বার হবে। ঠিক আছে, 4 পাঁচে 20। তাহলে একটা শব্দকে আমরা সর্বোচ্চ কত ভাগে ভাগ করতে পারি? যেমন অক্ষরের মধ্যে কয়টি অক্ষর আছে? অক্ষরের মধ্যে কয়টি অক্ষর আছে? অক্ষরের মধ্যে দুটি অক্ষর আছে, অক্ষর। ঠিক আছে, অক্ষর, দুটি অক্ষর আছে। তারপরে ঢাকার মধ্যে কয়টি অক্ষর আছে? ঢাকা। একটি শব্দকে আমরা সর্বোচ্চ কত ভাগে ভাগ করতে পারি? ঢাকা।
তাহলে অক্ষরের মধ্যে দুটি অক্ষর, অক্ষরের মধ্যে দুটি অক্ষর আছে, ঢাকা, ঢাকা। এবারে বন্ধন, এটা বিশেষ পরীক্ষা এসেছিল। বন্ধনের মধ্যে কয়টি অক্ষর আছে? বন্ধন। ঠিক আছে, যদি বাধা পাই অক্ষরের মধ্যে ধাক্কা দিচ্ছে, অক্ষর, এই জন্য এটা দুটাই হচ্ছে বন্ধাক্ষর। ঢাকার মধ্যে ঢা বাধা নেই, কা বাধা নেই, যে কারণে এই দুটোই হচ্ছে মুক্তাক্ষর। বন্ধন, এটা বিশেষ পরীক্ষা এসেছিল। এখানে কয়টি অক্ষর আছে? অনেকে মনে করবে 1 2 3 4 চারটি অক্ষর আছে, অথবা অনেকে মনে করবে 1 2 3টি অক্ষর আছে, কিন্তু এখানে অক্ষর আছে দুটি, বন্ধন এবং ব দন্তনের মধ্যে ধাক্কা দিচ্ছে, বন্ধন। ঠিক আছে, বাধা পাচ্ছে, এই জন্য বন্ধাক্ষর। এবার আসে সোমবার। সোমবার, সোমবার আমরা কি বলি? সোমবার, আমরা বলি সোমবার। দুটি অক্ষর আছে এখানে, সোমবার, হরতাল, 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 এখানে দুটি অক্ষর আছে, হরতাল, দুটি অক্ষর আছে। ওকে, বলেন তো রাজশাহীর মধ্যে কয়টি অক্ষর আছে? রাজশাহী, এভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে। রাজশাহীর মধ্যে কয়টি অক্ষর আছে? রাজশাহীর মধ্যে, রাজশাহী, এই যে রাজশাহী, রাজশাহীর মধ্যে কয়টি অক্ষর আছে? রাজশাহী, তিনটি অক্ষর আছে, তাই না? রংপুরের মধ্যে কয়টি অক্ষর আছে? রংপুর, ঠিক আছে, রংপুর, দুটি অক্ষর আছে। তারপরে চট্টগ্রামের মধ্যে কয়টি অক্ষর আছে? চট্টগ্রাম, চট্টগ্রাম, তিনটি অক্ষর আছে। তারপরে বরিশালের মধ্যে কয়টি অক্ষর আছে? বরিশাল, বরিশাল, তিনটি অক্ষর আছে। খুলনার মধ্যে কয়টি অক্ষর আছে? খুলনা, 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 দুটি অক্ষর আছে। খুলনার মধ্যে দুটি অক্ষর আছে, ঠিক আছে। নাটোরের মধ্যে কয়টি অক্ষর আছে? নাটোর, নাটোর, দুটি অক্ষর আছে। ওকে, কুমিল্লার মধ্যে কয়টি অক্ষর আছে? কুমিল্লার মধ্যে, কুমিল্লার মধ্যে কতটি অক্ষর আছে বলেন তো? কুমিল্লা, কুমিল্লা, তিনটি অক্ষর আছে। ময়মনসিংহের মধ্যে কয়টি অক্ষর আছে? ময়মনসিংহ, ময়মনসিংহ, চারটি অক্ষর আছে। এবার আপনারা বলবেন যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোট কয়টি অক্ষর আছে? আপনাদের আমি ছোট্ট একটা পরীক্ষা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়টি অক্ষর আছে? বিশ্ববিদ্যালয়, 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 কয়টি অক্ষর আছে? 5টি অক্ষর আছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তো আজকে অক্ষর সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। তাহলে বোঝা গেল ধ্বনি, বর্ণ আর অক্ষর এক জিনিস নয়। ধ্বনি হচ্ছে মানুষ বাগযন্ত্রের সাহায্যে যে আওয়াজ করে তাই হচ্ছে ধ্বনি, আর বর্ণ হচ্ছে সেই ধ্বনি নির্দেশক প্রতীক, আর অক্ষর হচ্ছে স্বল্পতম প্রয়াসের শব্দের যতটুকু অংশ একসঙ্গে উচ্চারিত তাকে অক্ষর বলে। আর এই অক্ষর হচ্ছে দুই প্রকার, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর। যদি বাধা না পায় তাহলে মুক্তাক্ষর, বাধা পেলে বদ্ধাক্ষর। ঠিক আছে, আজকে যে ক্লাসটি নিয়েছে এখানে বিশেষ বিভিন্ন চাকরি পরীক্ষা যেভাবে প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে যে অক্ষর কি, প্রশ্ন হতে পারে অক্ষর কত প্রকার, প্রশ্ন হতে পারে মুক্তাক্ষর কি, প্রশ্ন হতে পারে বদ্ধাক্ষর কি, প্রশ্ন হতে পারে এই শব্দে কতটি মুক্তাক্ষর আছে, প্রশ্ন হতে পারে এই বদ্ধাক্ষরে কতটি, এই শব্দে বদ্ধাক্ষর কতটি আছে, বা প্রশ্ন হতে পারে এই শব্দে অক্ষর কয়টি আছে, বা প্রশ্ন হতে পারে এই বাক্যে মোট কতটি অক্ষর আছে। এভাবে বিশেষ বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং এখান থেকে প্রশ্ন এসেছে। তো আজকের ক্লাস, আমরা এই সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।